সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ক্ষয়ে যাচ্ছে আমাদের পৃথিবী, বিশেষ করে গাছপালা কেটে ফেলা, কলকারখানার বর্জ্যে এবং গাড়ির কালো ধোঁয়ায় আমাদের পরিবেশ বিপন্ন প্রায়। এই পরিবেশের কারণেই আজকাল আমাদেরকে সিডরের মতো ভয়াবহ ঝড়ের এবং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। আমাদের আজকের বিষয় আমাদের পরিবেশ ও আমরা। ক্রমাগত পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী প্রাণীকুলের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। নানা পরিবর্তন ও বিবর্তনের ভেতর দিয়ে প্রায় ৩০০ কোটি বছর আগে একসময় পৃথিবীতে সৃষ্টি হয় প্রথম জীবকোষের। এই ক্রমবিবর্তন প্রক্রিয়ায় গড়ে উঠেছে সুজলা সুফলা শস্য শ্যামলা এই ধরিত্রী। প্রাণীকুল নিঃশ্বাসের সাথে বায়ুমণ্ডলে ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড গ্যাস, গাছপালা গ্রহণ করে এই গ্যাস আর তার বিনিময়ে ছেড়ে দেয় প্রচুর অক্সিজেন, যা মানুষসহ সকল প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য। যে সমস্ত কারণে পরিবেশ দূষণ হচ্ছে তার জন্য প্রধানত দায়ী বাংলাদেশের শিল্প ও কারখানা, যেখান থেকে বর্জ্য তৈরি হচ্ছে, বর্জ্য নিঃসরিত হচ্ছে এবং তা আমাদের প্রকৃতিতে, বাতাসে, পানিতে, মাটিতে যে পরিবেশ দূষণ হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করা পরিবেশ অধিদপ্তরের মূলত প্রধান দায়িত্ব। তো আমরা শিল্প কারখানার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যে মেকানিজমটা আমরা ব্যবহার করি, আমরা যারা শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চান তাদেরকে আমরা একটা ছাড়পত্রের আওতায় নিয়ে আসি। যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে দূষিত পানি নিঃসরিত হয়, যেমন ডাইং এবং ফিনিশিং ইন্ডাস্ট্রি, সেখানে যাতে ইটিপি স্থাপন করা হয় সেটা আমরা নিশ্চিত করি এবং ইটিপি স্থাপন করার পরেই আমরা তাদেরকে ছাড়পত্র দিয়ে থাকি, যাতে ওই কারখানাটি যখন চালু করা হয় বা চালু থাকে সেখান থেকে যে তরল বর্জ্য নিঃসরিত হয় সেটা যাতে যথাযথভাবে ট্রিটেড হওয়ার পরেই আমাদের নদী নালাতে সেটা ফেলা হয়। আমরা তাদেরকে এখন আইনের আওতায় তাদের যে বাধ্যবাধকতা রয়েছে সে সম্পর্কে তাদের সচেতন করছি এবং সচেতন করার পাশাপাশি যে আইনের বাধ্যবাধকতা আওতায় তাদের যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করার জন্য তাদেরকে আমরা চাপ দিচ্ছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। এবং আমরা একসময় জানি যে ঢাকার বাতাস এতটাই দূষিত হয়েছিল যে রাস্তায় বের হলে মনে হতো যে আমার সমস্ত নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। সরকার একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন সে সময়, 2 স্ট্রোক বেবি ট্যাক্সি ঢাকা রাস্তা থেকে তুলে দেওয়া হয়েছে এবং এর ফলে বাতাসে যে সমস্ত দূষিত বালুকণা বা দূষিত পার্টিকুলেট ম্যাটার যে বাতাসকে দূষিত করতো এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি করতো, এর ফলে বাতাস যে উষ্ণ হয়ে যেত এবং দূষিত হতো সেটা অনেকাংশে দূরিত হয়েছে। এছাড়া মাটি দূষণের জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যেমন পেস্টিসাইড বা এই সমস্ত, সেটাও আমরা পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কর্মসূচি গ্রহণ করছি। 19 শতকে শিল্প বিপ্লবের প্রসারের পর থেকে মানুষ তার পরিবেশের প্রাকৃতিক সম্পদকে ভোগ করতে শুরু করে বিপুলভাবে। আসবাবপত্র, ঘরবাড়ি, জ্বালানি ও কৃষি জমির জন্য উজাড় করে ফেলছে গাছপালা। নগরায়ন ও শিল্পায়ন, খনিজ জ্বালানির ব্যবহার বেড়েছে অতি দ্রুত। ফলে অসংখ্য কারখানার চিমনি চারপাশের হাওয়ায় ছাড়ছে ক্ষতিকর বিভিন্ন গ্যাস আর বর্জ্য পদার্থ। ব্যাহত হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। এর ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপর। পরিবেশের দিক দিয়ে উন্নত বিশ্বগুলো এতই সজাগ যে আমি অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়ার সরকারের যে কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অথবা নর্মাল একটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি করতে গেলেও ওদের যে পরিবেশের যে সমস্ত নিয়মকানুন তা খুব কড়াকড়িভাবে পালন করা হয়। এবং অস্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে ওখানে যে পোলট্রি ফার্মগুলো আছে, আমি রিসেন্টলি কাজ করেছি ওই পোলট্রি ফার্মগুলোর উপরে, তাদের ওয়াটার কনজারভেশন, যে যদিও ওদের লোকসংখ্যা অনেক কম, তাদের ডিমান্ডও কম, কিন্তু তারপরও তারা এই ওয়াটারকে একটা সম্পদ হিসাবে যেভাবে কনজার্ভ করে তাতে, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে একটা রেগুলেশনের মধ্যে ওরা নিয়ে এসছে যে এই তোমার প্রোডাকশান, এই তুমি ম্যাক্সিমাম ওয়াটার ইউজ করতে পারবা, এবং সে ওয়াটারকে ওরা যতটুকু পারে অ্যাবাউট 95% ওরা রিসাইকেল করতে চেষ্টা করে। তো
তো এটা ওয়াটার ছাড়াও এয়ার পলিউশনও একই অবস্থা, ওদের প্রত্যেকটা গাড়ির ওদের কার্বন ফিল্টার রয়েছে এবং পলিউশন লেভেল, তাদের ফুয়েল কন্ডিশন সব কিছুই চেক করা হয়। এয়ার পলিউশনের দিক থেকে ওরা খুবই স্ট্রিক্ট, প্রত্যেকটা শহরে কন্টিনিউয়াস মনিটরিং সিস্টেম আছে এবং আগেভাগে পাবলিককে ওরা অ্যাওয়ারনেস জানিয়ে দেয় যে আগামীকালকে এয়ার পলিউশনের অবস্থা কী হবে সিটিতে, এবং লোকজন সেই হিসাবে প্রোটেকশন নেয়। এবং মনিটরিং ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে এনভায়রনমেন্টের উন্নতি, পরিবেশের উন্নতি করা আসলে দুঃসাধ্য ব্যাপার। শুধু প্রাইভেট সেক্টর কাজ করলে হবে না, তার সাথে গভর্নমেন্টের সহযোগিতা দরকার, যেটা বিদেশে খুবই লক্ষণীয় যে যারা পরিবেশের ওখানে কর্মকর্তা বা রেগুলেটরি বডিতে কাজ করেন তারা সবসময় 24 আওয়ার্স তাদের ফোন অন থাকে, যে কেউ ফোন করলেই তারা এসে এনে এটা অ্যাটেন্ড করে যে কেন পরিবেশের কি হলো। ইভেন একটা ওয়াটার লিকেজ হলো, রাস্তাতে পানি যদি ওয়াটার পাইপ লিক হয়, তারপরে পরিবেশের লোক এসে সেটা তৎক্ষণাৎ একটা ব্যবস্থা গ্রহণ করে। পরিবেশবিদ হিসাবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা হলো যে ওরা সবসময় সচেতন, প্রত্যেকটা মানুষ ওদের পরিবেশের উপরে কথা বলে এবং তাদের সচেতনতা এতই বেশি যে কেউ ইচ্ছা করলে আমরা একটি প্রতিষ্ঠিত কারখানায় এসেছি যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিবেশ বান্ধব কারখানার বর্জ্য অপসারণ করা হয়। আমরা তেমনি একটি বর্জ্য অপসারণ কেন্দ্রে এসেছি যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। কথা বলছি এই কেন্দ্রেরই কয়েকজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে। আমাদের ট্যাঙ্ক থেকে যে কেমিক্যালগুলো আসে সেই কেমিক্যালগুলা একটা ইকুলেশন ট্যাঙ্কের মধ্যে এয়ারেশন দেই। এয়ারেশন দেওয়ার পর আমরা সেটা পাম্পের সাথে উপরে উঠাই ফ্লাক্স মিক্সিং ট্যাঙ্ক আছে। ফ্লাক্স মিক্সিং ট্যাঙ্কে আমরা ইউজ করি হচ্ছে লাইম অ্যান্ড ফেরাস সালফেট, এই দুটো ইউজ করার পর এটা হচ্ছে ফোকুলেশন ট্যাঙ্কে আমাদের ড্যাপ ইউজ করা হয়, ডাইইলেক্ট্রো পলিয়ামাইড। এটা ইউজ করার পরে আমরা এটা যেটা একটা ট্যাঙ্কের মাধ্যমে টিউব স্যাটেলাইট যেটা বলে, টিউব স্যাটেলাইটের মধ্যে আমরা এটা যে বর্জ্যগুলো আছে সেগুলো ক্লিয়ার করার পর এটা আমরা দেই হচ্ছে পিএইচ যে ইউনিট আছে সেই পিএস ইউনিটে অ্যাসিড দিয়ে আমরা পিএইচটা কন্ট্রোল করি। পিএইচ কন্ট্রোল করার পর আমরা এটা নিয়ে যাই হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল ট্যাঙ্কে আমরা এটা আমরা ইউরিয়া ইউজ করি। ইউরিয়ার সাথে এটা আমাদের যে বিওডি সিওডি এগুলো কন্ট্রোল করার পরে আমরা একটা ভ্যাসেল আছে, যে ভ্যাসেলের মাধ্যমে এটা আউট করি। যেই ভ্যাসেল দিয়ে আমাদের যে সাসপেন্ডেড সলিড এগুলা ক্লিয়ার হয়ে যায়। গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান হল কার্বন ডাই অক্সাইড, এরপর আসে মিথেন এবং অন্যান্য গ্যাস, নাইট্রিস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি এবং জলীয় বাষ্প ও ওজোন। জলবায়ু বিজ্ঞানীদের মতে শিল্প বিপ্লবের পর, বিশেষ করে বিগত 200 বছরে ব্যাপক হারে বন উজাড় ও জ্বালানি হিসেবে খনিজ তেল ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়েছে 3 গুণ। আমাদের দেশের পরিবেশ নিয়ে আমাদের একটু বেশি ভাবতে হবে অন্যদের তুলনায়, কেননা আমরা অত্যন্ত ছোট একটা দেশ এবং আমাদের অনেক জনসংখ্যা রয়েছে, প্রায় 14-15 কোটির মতো এই মুহূর্তে। আমাদের যেসব ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা উন্নয়ন সংস্থাগুলো রয়েছে সেগুলোতে স্বতন্ত্র পরিবেশ ইউনিট গঠন করতে হবে এবং সেগুলো সবগুলির সাথে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে। শুধু একা আমি পরিবেশ অধিদপ্তর, আমি পরিবেশ নিয়ে দৌড়িয়ে যাব, অন্য ডিপার্টমেন্ট যাবে না, বা আজকে রাজুক যাবে না, কিংবা
সিটি কর্পোরেশন যাবে না, রোডস অ্যান্ড হাইওয়ে যাবে না, তাহলে হবে না। প্রতিটা সংস্থা ডিপার্টমেন্টকেই তাদের স্বতন্ত্র এনভায়রনমেন্ট ইউনিট নিয়ে সেটাকে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট বা পরিবেশ বিভাগের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং প্রতিটা উন্নয়নকে পরস্পরকে শেয়ার করতে হবে। আমার কিছুদিন ইংল্যান্ডে কাজ করার সুযোগ হয়েছিল পরিবেশ নিয়ে এবং পরিবেশ বিভাগে, ওখানে এটাকে এনভায়রনমেন্ট এজেন্সি বলা হয়। ওখানে আমি দেখেছি যে তারা শুধু ওয়াটার কনজারভেশনের জন্যই তাদের অন্তত না হলেও 15 থেকে 20টা অ্যাক্ট আছে শুধু পানি নিয়ন্ত্রণের জন্য। ঠিক একই রকম শব্দ ইন্ডাস্ট্রি সেক্টর ওয়াইজ বিভিন্ন পরিবেশ বা দূষণ নিয়ন্ত্রণের জন্য তাদের বিভিন্ন অ্যাক্ট এবং আইন কার্যকরী আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে শুধু আইন করলেই হবে না, আইনের কার্যকরটা এবং এনফোর্সমেন্টটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এবং এটা অন্যান্য বিষয়ের বেলায় খুব বেশি জরুরি না হলেও পরিবেশের বেলায় এটা অত্যন্ত জরুরি, কারণ আমরা যখন পরিবেশ ব্যবস্থাপনার কথা বলি বা পরিবেশ নিয়ন্ত্রণের কথা বলি, ওখানে একটা সুষ্ঠু একটা পরিবেশ ব্যবস্থাপনা প্রকল্প বা একটা প্রস্তাবনা দেয়া থাকে। সেই প্রস্তাবনাটা ওই প্রজেক্ট বাস্তবায়িত হওয়ার পরে কতটুকু এটা পালন করা হচ্ছে সেটা দেখাটাই হচ্ছে মনিটরিং। আমাদের পরিবেশ উন্নয়নের জন্য সবার আগে দরকার সমন্বিত পরিকল্পনা, তার সাথে পরিবেশ ব্যবস্থাপনাকে জুড়ে দেওয়া, একটা সুস্থ নগরায়ন এবং সুস্থ বাতাস এবং যাতে আমরা একটা সুস্থ নিঃশ্বাস নিতে পারি। আজকে যদি আমরা চিন্তা করি যে আমাদের ঢাকা শহরের বায়ুর যে অবস্থা, তাহলে আমরা আমাদের ফিউচার জেনারেশন, যে ভবিষ্যৎ আমাদের যে জেনারেশন, তাদেরকে আমরা কি বাতাস দিয়ে যাচ্ছি, তারা কোথায় নিঃশ্বাস নেবে? এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আমাদেরকে অবস্থা বুঝতে পারবো এবং আমাদের সবাইকেই পরিবেশ উন্নয়নের দিকে একাত্ম হতে হবে। কার্বন ডাই অক্সাইডের অধিকাংশই নির্গত হয় শিল্পোন্নত দেশগুলো থেকে এবং একমাত্র আমেরিকা থেকেই নির্গত হয় পৃথিবীর মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা 20%। বাংলাদেশে যেখানে গড়পড়তা একজন মানুষ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে 1 টনেরও কম পরিমাণ, সেখানে একজন আমেরিকান নির্গমন করে 20 টনেরও অধিক। এটা সহজে অনুমান করা চলে বিশ্বব্যাপী বর্তমান জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশসমূহই প্রধানত দায়ী। সুধী দর্শক, আমরা ফতুল্লা এলাকায় এসেছি, এখানে একটি প্রতিষ্ঠিত নিটিং ফ্যাক্টরিতে এসেছি। আমরা কথা বলছি এই ফ্যাক্টরি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। আচ্ছা, আপনাদের এই ফ্যাক্টরিতে দেখলাম আমরা বিরাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, তো এইটাতে আপনারা কিভাবে কি পরিমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু রেখেছেন? ডাইং থেকে যে বর্জ্যটুক বের হয় সেই বর্জ্যটুক বিভিন্ন প্রক্রিয়া এই ইয়েতে আসে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসে এবং সেটা পরিশোধিত হয়ে সর্বশেষে একদম ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ওই দিক দিয়ে নেমে যায়। এই হলো প্রক্রিয়া। বর্জ্য বেরোয় আপনাদের কারখানা থেকে, হ্যাঁ, এই যে বিশেষ করে এই ওয়াটার পলিউশন, তো এটা কি আপনারা কি 100% বিশুদ্ধভাবে বের করতে পারছেন? 100% বিশুদ্ধভাবে বের করতে পারছে। আচ্ছা, কারণে দূষিত হয়। আমরা কথা বলছিলাম একটি প্রতিষ্ঠিত নিটওয়ার ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দারের সঙ্গে। আচ্ছা, আপনি আমাদেরকে বলবেন কি যে আমরা তো জানি যে নানা কারণে পরিবেশ দূষিত, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াটার, তারপরে এয়ার পলিউশন, তারপরে আছে সাউন্ড পলিউশন। তো আমরা দেখলাম যে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করিয়েছেন, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, যেটা দিয়ে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনাদের সাউন্ড পলিউশন কিংবা আপনাদের এই এয়ার পলিউশনের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? যেহেতু আমাদের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রজেক্ট, আমাদের এখানে কোনো এয়ার পলিউশন নাই, যেহেতু এটা ডাইং, নিটিং, ডাইং অ্যান্ড গার্মেন্টস। হ্যাঁ, শব্দতে যেটা হয় সেটাতে আমাদের ওয়ার্কাররা মাইক্রো হেড ইউজ করে, সেই জন্য শব্দতে তাদের ওয়ার্কারদের কোনো সমস্যা হয় না। যেহেতু আমাদের এই ডাইংয়ে ওয়েস্ট ওয়াটার যে জমিনে বা পুকুরে যে নদীতে যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, কিন্তু আরেকটা সিস্টেম আমরা চিন্তা করা উচিত যে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমাদের চিন্তা করা উচিত, যেহেতু অর্থনৈতিক একটা ইটিভি করতে গেলে অনেক একটা ফান্ডের ব্যাপার, মিনিমাম 4 থেকে 5 কোটি টাকার দরকার। এবং আমাদের দেশে যে ব্যাংকের যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টে দিয়ে ছোটো ছোটো প্রজেক্টগুলো এটা কোনো অবস্থায় ভাইবেবল না। যদি গভর্নমেন্ট সেন্ট্রালিভাবে যদি একটা ইটিভি প্রজেক্ট করতো, যেমন আমরা গ্যাস বিল দিতেছি, ইলেকট্রিসিটি বিল দিতেছি, আমাদের ফ্যাক্টরির সামনে ড্রেনের সাথে যদি এই ধরনের একটা মিটার সিস্টেম করতে এবং গভর্নমেন্ট যৌথভাবে একটা ইটিভি প্ল্যান কইরা এটাতে বৃহৎ আকারে কইরা ছোটো ছোটো ফ্যাক্টরিগুলিকে বাঁচানোর জন্য এটাও গভর্নমেন্টের উদ্যোগে নিয়ে, তারপর এই ওয়াটারটা যদি আমরা টোটালি
ইটিভি আন্ডার আইন না, এটা যদি আমরা নদীতে থাকলো তাতে আমাদের পরিবেশ অত একটা দূষিত হয়ে তুলে না। জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পৃথিবীর সকল দেশ ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর জায়গায় একটি মহল্লায় আছি। এই মহল্লায় কয়েকটি শিল্প কলকারখানার বর্জ্যে এই এলাকার লোকের অতিষ্ঠ, তারা নানাবিধ অসুবিধায় আছেন। আমরা কথা বলছিলাম কয়েকজন মহল্লাবাসীর সঙ্গে। ভাই, আপনাদের এই এলাকায় দেখলাম যে এই যে ড্রেন দিয়ে ময়লা যাচ্ছে, পানি যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, আপনাদের কি কি অসুবিধা হয় এই কারণে? সমস্যা হয় যে দুর্গন্ধ, এইখান থেকে আপনার এই অ্যালার্জি হইতে পারে, আপনার এই চর্মরোগ, বিভিন্ন সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা। এখানে কি কারণে, কোন কোন ফ্যাক্টরি আছে? আমি ড্যাং আছে, অনেক ড্যাং আছে, কতজন নাম কম, অনেক ড্যাঙ্কের ইয়ে যায়, তো আমরা কতগুলি নাম ধরে করতে পারবো না। আচ্ছা, আপনাদের পাশে কয়টা ফ্যাক্টরিতে এই কাজ হইতেছে? এখানে অন্তত 8-10 হইব। আচ্ছা, 8-10 এই যে ফ্যাক্টরিতে যে আপনাদের ছেলে পেলের জন্য বিপজ্জনক হয়ে গেছে এই যে পানিটা, এই পানি যে আপনারা কি চান না এই পানিটা পরিষ্কার হোক, বা এই এলাকার লোকেরা এইটাদের জন্য আপনারা কিছু বলতে পারেন না, সরকারকে জানাতে পারেন না? আমরা বলছি, কয়েকবার আটকে দিচ্ছি, আবার ছেড়ে দে, রাইতে ছেড়ে দে, দিনে ওখানে আমরা কয়েকবার আটকেছি, আর আটকে লাভ কি ভাই? অনেক যায় পোলাইন পড়ে যায়, আবার উড়াই, অনেক এই অবস্থা। এখনই সময় পরিবেশ সংক্রান্ত চিন্তাভাবনা ও বৃহৎ পরিকল্পনা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার। অন্যথায় আমাদের পূর্বপুরুষের নিকট হতে আমরা যে পরিমাণ পরিবেশ পেয়েছি, আমাদেরই বংশধর ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তা দিয়ে যেতে সক্ষম হব না। আমরা চাই বিশুদ্ধ বায়ু, সুপেয় পানি, নির্মল আকাশ, চারপাশে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য এবং খোলামেলা মাঠ যেখানে আমরা বিনোদনের জন্য যেতে পারি। আমাদের নাগরিক জীবন এদিক থেকে নানাভাবে আমাদেরকে বঞ্চিত করছে। ঢাকার যারা 50-এর সৌন্দর্য দেখেছেন তারা আজকের ঢাকাকে চিনতে পারবেন না। আমাদের শিল্পবর্জ্য একটা সমস্যা। আমরা যেখানে সেখানে শিল্প গড়ে তুলেছি এবং শিল্পের আবর্জনা নদীতে যেয়ে পড়ছে, অথবা রাস্তায় জমা হচ্ছে, অথবা আমাদের এমন স্থানে এটা স্তূপীকৃত হচ্ছে যাতে আমরা দূষণ থেকে মুক্ত হতে পারি না। সুতরাং এই কলকারখানার প্রত্যেকটিরই একটা বর্জন, তাদের যে বর্জ্য, এটা পরিশোধনের ব্যবস্থা থাকা দরকার। তারা যৌথভাবে করতে পারেন, সেজন্য আমাদের শিল্পাঞ্চলগুলো প্রস্তুত হতে হবে। আজকে যদি আমার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ডুবে যায়, তাহলে আমাদের একটা ইকো রেফিউজি সৃষ্টি হবে। তারা আমাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে, দেশের বাইরেও যাবে। সেই ইকো রেফিউজি ম্যানেজমেন্টের জন্য আমাদের এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা কেবল শেল্টারের ব্যাপার নয়, এটা সিডর আসলে মানুষের আশ্রয়ের ব্যাপার নয়, এটা মানুষের জীবনকে রক্ষা করার ব্যাপার, জীবনকে অর্থবহ করার জন্য বিনিয়োগের ব্যাপার। সুতরাং আমরা পরিবেশ, আবহাওয়া এগুলোকে যদি বুঝতে শিখি এবং এর যে কার্যকরণ সেটাকে বুঝতে পারি, তাহলে যেন আমাদের কাজে আমাদের যে পরিবেশ এটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আন্তর্জাতিক কারণে যে ক্ষতিটা হবে সেজন্য আমরা যেন নিজেদের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে পারি, সেজন্য পরিকল্পনার এখন থেকেই প্রয়োজন। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় হক স্টিল দীর্ঘদিন যাবৎ কারখানা চালু রেখেছে। কারখানা থেকে অবিরত বেরোচ্ছে কালো ধোঁয়া, যা আশেপাশের বাতাসকে করছে দূষিত। এলাকাবাসী এই কারখানা নিয়ে অভিযোগের অন্ত নেই। স্থানীয় ফতুল্লা থানার সাধারণ ডায়েরি পর্যন্ত করা হয়েছে, কিন্তু মালিক কর্তৃপক্ষ এই ব্যাপারে অনড়। আমরা কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কারখানা কর্তৃপক্ষের কেউই
আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। আমরা এসেছি ফতুল্লা থানার হক স্টিল মিলসের গেটের সামনে। এখানের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছে। আমরা কথা বলছি এলাকাবাসী কয়েকজনের সঙ্গে। আচ্ছা, আপনি তো এই এলাকায় থাকেন, তা আপনার এলাকার পেছনে যে একটা বিরাট হক স্টিল মিল দেখা যাচ্ছে, তো এখানে সমস্যা কি হয় আপনাদের? এই হক স্টিল মিল থেকে নিয়মিতভাবে যে গর্দা মাল ঢালাই করার পরে যে ধোঁয়া বের হয়, এতে এলাকার ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মানে এতে ক্ষতিগ্রস্ত। এমনকি এই ধোঁয়ার ফলে এলাকায় যে হাজার হাজার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, ওরা পড়াশোনা করতে পারে না। অনেক সময় যে দুর্গন্ধে ছাত্রছাত্রীদের বমি হয় এবং তারা অনেক সময় জ্ঞানী হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে। এবং এইভাবে চলতে থাকলে এলাকার শিশুরা পঙ্গু হয়ে পড়বে এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীদের বা এলাকার জনগণের স্বাস্থ্যহানি ক্ষতিগ্রস্ত হবে এবং মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়বে। আচ্ছা, আপনি তো এই এলাকার অধিবাসী, তো এই এলাকায় আপনারা এখানে অধিবাসীরা কি আপনারা কোনো আইনের আশ্রয় নেন নাই? এর আগে আমরা অনেক স্মারকলিপি দিছি। এখানে রুলিং মিল যদি হয়তো আপত্তি নাই, গর্দামাল গালায় এবং বিষাক্ত ধোঁয়া, এই ধোঁয়া এলাকায় খাজলি পেঁচড়া পশু পাখি আরম্ভ করে সব কিছু মানে দেখা দিছে। এবং এই ধোঁয়ার জন্য আমরা স্মারকলিপি দিছি, অনেক সময় কথাবার্তা বলছি, মিল হিসাব কর্তৃপক্ষের বলছি, এটা আমরা কোনো প্রতিকার পাই না। আমাদের ফতুল্লা এবং ফতুল্লা কেন সব বাংলাদেশ আমরা টোটাল দূষণ মুক্ত চাই, এরকম যেন মেল ফ্যাক্টরি না হয়, আমরা দূষণ মুক্ত সমাজ চাই। দর্শক, পরিবেশ বিপর্যয় একটি ভয়াবহ সমস্যা। এই সমস্যার সমাধানে যদি আমরা দল মত নির্বিশেষে সবাই একাত্ম না হই, তবে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।